আজ আমরা টনি রবিন্সের বিখ্যাত বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিনের একটা সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। মানে এই স্যামারি থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে নিজের জীবনের কন্ট্রোল নেওয়া যায় আর ভেতরের সেই ইনর্মাস শক্তি যাকে রবিন্স বলছেন ঘুমন্ত দৈত্য সেটাকে জাগানো যায়। আমাদের মূল লক্ষ্য হবে ওই নীতিগুলো বোঝা যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে আমাদের পছন্দের জীবনটা গড়তে সাহায্য করতে পারে। সত্যি বলতে কি, এই ভেতরের শক্তির ধারণাটা এটা আমাকে বেশ ভাবায়, বেশ কৌতূহলী করে তোলে। নিঃসন্দেহে। আর এই ভাবনাটাই তো দারুণ শক্তিশালী, তাই না? যে আমাদের সবার ভেতরেই একটা বিশাল ক্ষমতা ঘুমিয়ে আছে, শুধু ঠিকঠাকভাবে জাগানোর অপেক্ষা। টনি রবিন্সের কাজ মূলত সেই পথটাই দেখায়, কিভাবে এই সম্ভাবনাকে বাস্তবে নিয়ে আসা যায়। আচ্ছা, তাহলে একদম মূল কথায় আসি। সারসংক্ষেপ বলছে রবিন্স শুরুতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন সিদ্ধান্তের উপর, ডিসিশন নেওয়ার পাওয়ারের উপর। ভাবলে কেমন লাগে, তাই না? যে আমাদের ভাগ্য আগে থেকে ঠিক করা নেই, বরং আমরা প্রতিদিন যে ছোট ছোট জ্ঞাত বা অজ্ঞাতসারে সিদ্ধান্ত নিই, সেগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে। ঠিক। আর এখানে জরুরি হলো পরিবর্তনের জন্য ওয়েট না করে এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিকতা। কিন্তু সিদ্ধান্ত মানে তো শুধু ভাবা নয়, এর সাথে কাজটাও জুড়ে আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। এই সিদ্ধান্তের বিষয়টা এত মৌলিক, কারণ প্রতিটি সিদ্ধান্ত আমাদের নার্ভাস সিস্টেমে একটা পথ তৈরি করে, একটা সিগন্যাল পাঠায়। যখন আমরা সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নিই, আমরা আসলে নিজেদের জীবনের ড্রাইভিং সিটে বসি। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জও আছে। অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই বা ভুল পথে যাই, কারণ আমাদের কিছু বদ্ধমূল ধারণা থাকে। এগুলোকে রবিন্স বলছেন সীমাবদ্ধ বিশ্বাস বা লিমিটিং বিলিভস। হ্যাঁ, লিমিটিং বিলিভস। এরাই কিন্তু আমাদের অজান্তেই বলে এটা হবে না, এটা অসম্ভব। এই সীমাবদ্ধ বিশ্বাসগুলো তো আমাদের অনেকেরই পথ আটকে দেয়, এটা সত্যি। সারসংক্ষেপে বলা হচ্ছে এই নেগেটিভ বিশ্বাসগুলো খুঁজে বের করে সেখানে পজিটিভ বিশ্বাস বসাতে হবে। এটা করলে নাকি আমাদের ব্রেনও নতুন নতুন সম্ভাবনা দেখতে শুরু করে। এটা কি আসলেই এতটা পাওয়ারফুল? হ্যাঁ, এর প্রভাবটা বেশ গভীর। বিশ্বাস অনেকটা ফিল্টারের মতো কাজ করে, যার মধ্যে দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে সে সফল হতে পারবে, তার মস্তিষ্ক তখন সেই সাফল্যের জন্য প্রয়োজনীয় সুযোগ, রিসোর্স এগুলো খোঁজার দিকে মন দেয়। আচ্ছা। আর উল্টো দিকে যদি ব্যর্থতার বিশ্বাস থাকে, তখন অনেক সম্ভাবনার পথ সেগুলো হয়তো চোখেই পড়বে না। তাই বিশ্বাস শুধু একটা মেন্টাল স্টেট নয়, এটা আমাদের কাজ করার ক্ষমতা, আমাদের বাস্তবতার ভিত গড়ে দেয়। এটা আমাদের ভেতরের দ্বৈতকে পথ দেখায়, হয় লক্ষ্যের দিকে, না হয় উল্টো দিকে। তার সিদ্ধান্ত নেওয়ার পর সেটাকে টিকিয়ে রাখতে গেলে আর এগিয়ে নিয়ে যেতে গেলে শক্তিশালী বিশ্বাস দরকার। বেশ, এরপর সারসংক্ষেপ আমাদের মনোযোগ আনছে অভ্যাস আর মানসিক অবস্থার দিকে। বলা হচ্ছে আমরা যা বারবার করি সেটাই নাকি আমাদের ভাগ্য গড়ে তোলে। এর মানে কি, এই যে ছোট ছোট ভালো কাজ যদি রোজ করি, যেমন ধরুন রোজ একটু ব্যায়াম করা বা কয়েক পাতা বই পড়া, সেগুলোই একদিন বড় সাকসেস এনে দেবে? একদম। অভ্যাস হলো সিদ্ধান্তর নিয়মিত প্র্যাকটিস, যা একসময় অটোমেটিক হয়ে যায়। আর এই অভ্যাসগুলো কিন্তু আমাদের আগের আলোচনার বিশ্বাসগুলোকেও আরও শক্ত করে। ধরুন কেউ রোজ সকালে দৌড়ানোর সিদ্ধান্ত নিল এবং সেটা ধরে রাখল। ধীরে ধীরে সে নিজেকে শুধু একজন রানার হিসেবে নয়, বরং একজন স্বাস্থ্য সচেতন, ডিসিপ্লিনড মানুষ হিসেবে বিশ্বাস করতে শুরু করবে। ইন্টারেস্টিং। এই বিশ্বাস আর অভ্যাস মিলে তার সেলফ আইডেন্টিটিকেই বদলে দিতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে, পুরনো খারাপ অভ্যাস ভাঙা কিন্তু অত সহজ কাজ না। এর জন্য বেশ স্ট্রং উইল পাওয়ার আর স্ট্র্যাটেজি দরকার। অভ্যাসের ব্যাপারটা বোঝা গেল, কিন্তু এর সাথেই জুড়ে আছে মানসিক অবস্থার কথা, ইমোশনাল স্টেট। সারসংক্ষেপে আবেগ কন্ট্রোল করে পজিটিভ থাকার কথা বলা হয়েছে, কিন্তু রোজকার জীবনে তো কত চাপ, ওঠানামা থাকে। সব সময় পজিটিভ থাকা কি সম্ভব? এটা কি একটু বেশি আইডিয়ালিস্টিক শোনায় না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, সবসময় হাসি খুশি থাকা বা অলওয়েজ বি পজিটিভ হয়তো বাস্তবসম্মত নয়, আর রবিন্সও সম্ভবত সেটা সেভাবে বলেন না। মূল ব্যাপারটা হলো বাইরের ঘটনার প্রতিক্রিয়ায় আমরা আমাদের ভেতরের অবস্থাটা নিয়ন্ত্রণ করতে পারি কিনা। পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির প্রতি আমাদের রিয়াকশন কি হবে, সেই কন্ট্রোলটা নিজের হাতে নেওয়া। আচ্ছা, রিয়াকশনের কন্ট্রোল। হ্যাঁ,
কঠিন সময়েও যদি আমরা মাথা ঠান্ডা রাখতে পারি, সলিউশনের পথ খুঁজতে পারি, তাহলে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়। পজিটিভ থাকা মানে দুঃখ কষ্ট অস্বীকার করা নয়, বরং সেগুলোর মধ্যেও এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে নেওয়া। এটা আমাদের ভেতরের দ্বৈতকে প্রতিকূলতার মাঝেও স্টেডি রাখতে হেল্প করে। অর্থাৎ জোরটা বাইরের পরিস্থিতির ওপর নয়, বরং আমাদের ভেতরের প্রতিক্রিয়ার ওপর। বেশ, তাহলে ভেতরের শক্তিকে জাগাতে হলে সচেতন সিদ্ধান্ত, দৃঢ় বিশ্বাস, নিয়মিত অভ্যাস আর মানসিক অবস্থার নিয়ন্ত্রণ, এই সবগুলোই দরকার। এই ফাউন্ডেশনটা তৈরির পর আমাদের পথ দেখাবে কে? সারসংক্ষেপ অনুযায়ী এখানেই আসছে ভ্যালুজ বা মূল্যবোধ আর প্রশ্নের শক্তির ধারণা। নিজের জীবনের মূল্যবোধ মানে ভ্যালুজ, সেগুলো স্পষ্ট করাটা নাকি ডিরেকশনের জন্য খুব জরুরি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এই উত্তরটা জানা। মূল্যবোধকে আমাদের জীবনের একটা অদৃশ্য কম্পাস বলতে পারেন। যখন আমরা জানি আমাদের কাছে সবচেয়ে দামি কোনটা, সততা, পরিবার, জ্ঞান নাকি অর্থ, তখন জীবনের কঠিন মোড়গুলোতে ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তা তো বটেই। আমরা তখন সেই পথটাই বেছে নিই যা আমাদের ডিপেস্ট ভ্যালুজের সাথে মেলে। এটা আমাদের লক্ষ্য থেকে সরে যাওয়া বা ভুল পথে যাওয়া থেকে বাঁচায়। ভেতরের দৈত্য যখন মূল্যবোধ দিয়ে গাইডেড হয়, তখন তার শক্তিটা ঠিক কাজেই লাগে। পরিবারকে সময়ই দিতে পারছে না, তখন ভেতরে একটা কনফ্লিক্ট তৈরি হবে যা তার শান্তি কেড়ে নেবে। ব্যাপারটা আসলেই ভাবার মতো। আচ্ছা, মূল্যবোধের পর আসছে প্রশ্নের শক্তি, মানে পাওয়ার অফ কোয়েশ্চেন্স। আমরা নিজেদের কি প্রশ্ন করি তার উপর নাকি নির্ভর করে আমাদের মনোযোগ কোথায় যাবে আর আমরা কেমন ফিল করব। এটা তো দারুণ একটা টেকনিক। হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল একটা টুল। আমরা সারা দিন নিজেদের অজান্তেই মনে মনে কত প্রশ্ন করি। রবিন্স বলছেন প্রশ্নের ধরন আমাদের ব্রেনের ফোকাসটা ঠিক করে দেয়। যদি আমরা প্রবলেমের উপর ফোকাস করে প্রশ্ন করি, যেমন সারসংক্ষেপে বলা হয়েছে, কেন আমার সাথেই এমন হয়, বা আমি কেন ফেল করলাম, হ্যাঁ, তাহলে আমাদের মন তখন সমস্যা আর ব্যর্থতার কারণ খুঁজতেই ব্যস্ত থাকবে, যা আমাদের আরও হতাশ করে তুলবে। ঠিক। আর তার বদলে যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, যেমন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি বা কিভাবে এটাকে আরও ভালো করা যায়, তাহলে মনটা নিজে নিজেই সলিউশনের দিকে যাবে। শুনতে খুব সিম্পল লাগলেও এর এফেক্ট তো বিশাল হতে পারে। তার মানে ঠিক প্রশ্ন করে আমরা নিজেদের মানসিক অবস্থাকেও পজিটিভ দিকে নিতে পারি। অবশ্যই, প্রশ্ন আমাদের উপলব্ধির দরজা খুলে দেয়। পজিটিভ এবং সলিউশন ওরিয়েন্টেড প্রশ্ন শুধু যে আমাদের মুড ভালো করে তা নয়, এটা আমাদের ক্রিয়েটিভিটি আর প্রবলেম সলভিং ক্ষমতাকেও জাগিয়ে তোলে। এটা অনেকটা টর্চ লাইটের মতো, যেদিকে আলো ফেলবেন সেদিকের জিনিসই দেখতে পাবেন। বাহ, তাহলে সিদ্ধান্ত নিলাম, বিশ্বাস শক্ত করলাম, অভ্যাস গড়লাম, মূল্যবোধ অনুযায়ী দিক ঠিক করলাম, ঠিক প্রশ্ন করে মনকে চালিত করলাম। এরপর তো দরকার স্পষ্ট লক্ষ্যের, তাই না? মানে ক্লিয়ার গোলস। সারসংক্ষেপে বলা হচ্ছে, লক্ষ্য ছাড়া জীবনটা অনেকটা পাল ছাড়া নৌকার মতো। স্রোতের টানে ভাসে, কিন্তু কোনো নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছায় না। আর শুধু মনে মনে ভাবলে হবে না, লক্ষ্যগুলো নাকি লিখে রাখলে পূরণ হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এটা কেন? এর পেছনে কারণটা কি? লক্ষ্য লিখে রাখার একটা সাইকোলজিক্যাল কারণ আছে। যখন আমরা কিছু লিখি, তখন সেটা আমাদের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে একটা কনক্রিট রূপ পায়। এটা একটা কমিটমেন্টের মতো কাজ করে। আচ্ছা, কমিটমেন্ট। হ্যাঁ, আর লিখিত লক্ষ্য আমাদের সাবকনশিয়াস মাইন্ডকেও কনস্ট্যান্টলি মনে করিয়ে দেয় যে আমরা কি অ্যাচিভ করতে চাই। এটা আমাদের ফোকাস ধরে রাখতে সাহায্য করে। রবিন্স কিন্তু স্বপ্ন দেখা আর লক্ষ্য পূরণের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আর একটা পথ দেখিয়েছেন। হ্যাঁ, সেই ধাপগুলো সারসংক্ষেপে খুব পরিষ্কার করে বলা আছে। স্বপ্ন দেখা জরুরি, কিন্তু সেটাকে প্রথমে একটা স্পষ্ট, মাপা যায় এমন লক্ষ্যে পরিণত করতে হবে। তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা রিয়েলিস্টিক প্ল্যান বানাতে হবে, প্ল্যান অনুযায়ী নিয়মিত কাজ বা অ্যাকশন নিতে হবে, এবং তবেই সাকসেস আসবে। ফর্মুলাটা হল স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা, কর্ম, সাফল্য। এটা ভেতরের দৈত্যকে শুধু জাগিয়ে তোলায় নয়, তাকে একটা নির্দিষ্ট পথে চালিত করার ব্লুপ্রিন্ট। একদম। এই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বড় কোনো স্বপ্নকে ছোট ছোট অ্যাচিভেবল স্টেপে ভেঙে দেয়। ফলে পুরো প্রসেসটা আর অত ভয়ের মনে হয় না, বরং অনেক বেশি কন্ট্রোলেবল মনে হয়। শুধু ইচ্ছা শক্তি দিয়ে সবসময় হয় না,
একটা ভালো প্ল্যান আর কনসিস্টেন্ট অ্যাকশন দরকার। সত্যি এই পর্যন্ত আলোচনাটা মূলত আমাদের ভেতরের জগৎ আর পার্সোনাল এফোর্ট নিয়েছিল, কিন্তু সারসংক্ষেপ এরপর আমাদের মনোযোগ আরও দুটো জরুরি বাইরের দিকের প্রতি টানছে। একটা হলো ফিন্যান্সিয়াল ফ্রিডম, আরেকটা সুন্দর সম্পর্ক। আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে শুধু ইনকাম নয়, বরং মানি ম্যানেজমেন্ট, সেভিংস, ইনভেস্টমেন্ট আর লং টার্ম প্ল্যানিংয়ের কথা বলা হচ্ছে। এগুলো কেন এত জরুরি? কারণ রবিন্স একটা হোলিস্টিক বা সামগ্রিক জীবনের কথা বলেন। ভেতরের দৈত্যকে জাগিয়ে তোলার পূর্ণতা তো তখনই আসে যখন জীবনের অন্যান্য দিকগুলো ঠিকঠাক থাকে। ফিনান্সিয়াল স্টেবিলিটি আমাদের অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। যখন টাকার অভাব নিয়ে সারাক্ষণ ভাবতে হয় না, হ্যাঁ, তখন আমরা জীবনের অন্যান্য জরুরি বিষয়ে, যেমন ধরুন পার্সোনাল গ্রোথ, হেলথ বা রিলেশনশিপ, এগুলোতে ভালোভাবে ফোকাস করতে পারি। এটা মেন্টাল পিস আনে আর ভালো ডিসিশন নিতেও হেল্প করে। অর্থাৎ আর্থিক নিরাপত্তা একটা ফাউন্ডেশন দেয়। আর সম্পর্কের বিষয়ে বলা হয়েছে, সাফল্য তখনই সত্যিকারের মিনিংফুল হয় যখন আমাদের জীবনে ভালোবাসা আর সাপোর্টের সম্পর্ক থাকে। এর জন্য দরকার এমপ্যাথি, খোলাখুলি কমিউনিকেশন আর রেসপেক্ট। এই বিষয়গুলো পার্সোনাল সাকসেসের সাথে কিভাবে রিলেটেড? রিলেশনশিপ আমাদের মানসিক এবং ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য অপরিহার্য। ভেবে দেখুন, জীবনের কঠিন সময়ে কারা আমাদের পাশে থাকে, বা আনন্দের মুহূর্তগুলো কাদের সাথে শেয়ার করি। সুস্থ আর সুন্দর সম্পর্ক আমাদের শক্তি দেয়, ইন্সপিরেশন দেয়, একটা ইমোশনাল সেফটি নেট দেয়। একদম। ফিনান্সিয়াল সাকসেস হয়তো আরাম দিতে পারে, কিন্তু জীবনের গভীরতম তৃপ্তি আর সাপোর্টের জন্য হিউম্যান কানেকশনের কোনো বিকল্প নেই। তাই রবিন্স এই দুটো বিষয়, অর্থ আর সম্পর্ক, বাদ দিলে ভেতরের দৈত্য জাগানো ছবিটাকে ইনকমপ্লিট মনে করেন। কারণ মানসিক শান্তি আর মানবিক সংযোগ ছাড়া ভেতরের শক্তিটা পুরোপুরি কাজে লাগানো যায় না। দারুণভাবে বললেন। তাহলে ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা এবং সুস্থ সম্পর্ক, এই সবগুলো মিলেই একটা পরিপূর্ণ জীবনের ছবি তৈরি হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে সারসংক্ষেপ আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে ক্যানি নীতির সাথে, কনস্ট্যান্ট আর নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট বা ধারাবাহিক এবং অন্তহীন উন্নতি। এর মূল ধারণাটা কি? ক্যানি হলো একটা, বলতে পারেন, জীবন দর্শন। এর মানে হলো সেলফ ইমপ্রুভমেন্ট কোনো ডেস্টিনেশন নয় যে সেখানে পৌঁছে থেমে গেলাম। এটা একটা কন্টিনিউয়াস জার্নি। জীবনের প্রত্যেকটা জরুরি ক্ষেত্রে, হোক সেটা স্বাস্থ্য, জ্ঞান, সম্পর্ক বা ফিন্যান্স, প্রতিদিন অল্প অল্প করে অন্তত 1% বেটার করার চেষ্টা করা। এই ছোট ছোট উন্নতিগুলো শুরুতে হয়তো খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে কম্পাউন্ডিং এফেক্টে এগুলোর প্রভাব বিশাল হয়ে দাঁড়ায়। তার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ওই রোজকার ছোট ছোট স্টেপগুলোর মধ্যে, তাই না? এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো। প্রতিদিনের 1% উন্নতি শুরুতে বোঝা না গেলেও বছর শেষে বা কয়েক বছর পর বিশাল ডিফারেন্স তৈরি করে। এটাই হয়তো সেই ঘুমন্ত দৈত্যকে জাগানোর সবচেয়ে রিয়েলিস্টিক আর সাস্টেইনেবল পথ। একদম। ক্যানে আসলে আগে আলোচনা করা সমস্ত নীতির, সঠিক সিদ্ধান্ত নেয়া, বিশ্বাস বদলানো, ভালো অভ্যাস তৈরি করা, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, সব কিছুর একটা সম্মিলিত আর কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশন। এটা এনশোর করে যে আমরা আত্মতুষ্টিতে ভুগে থেমে যাব না, বরং সব সময় নিজেদের আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাব। এটা সেই ভেতরের দৈত্যকে সবসময় সজাগ আর অ্যাক্টিভ রাখে। তাহলে পুরো আলোচনার নির্যাস এটাই দাঁড়াচ্ছে যে টনি রবিন্সের দর্শন অনুযায়ী আমাদের প্রত্যেকের ভেতরেই যে অপার সম্ভাবনা বা ঘুমন্ত দৈত্য আছে, তাকে জাগিয়ে তোলার এবং তাকে দিয়ে অসাধারণ কাজ করানোর ক্ষমতা আমাদের নিজেদের হাতেই। এর জন্য দরকার সচেতন সিদ্ধান্ত নেওয়া, লিমিটিং বিলিফ ভেঙে নতুন বিশ্বাস গড়া, পজিটিভ অভ্যাস তৈরি করা, ভ্যালুজের ভিত্তিতে ক্লিয়ার গোল সেট করা, পাওয়ারফুল প্রশ্ন দিয়ে মনকে চালিত করা, ফিন্যান্স আর রিলেশনশিপের দিকগুলো সামলানো এবং সবশেষে নিরন্তর উন্নতির পথে হেঁটে চলা। যথার্থ সারসংক্ষেপ। এই নীতিগুলো জানা এবং সেগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমেই যে কেউ তার জীবনের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। এই আলোচনা থেকে অনেক কিছু পরিষ্কার হল। ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এই রোডম্যাপটা অনেকের জীবনেই পজিটিভ চেঞ্জ আনতে পারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য, যেটা সরাসরি এই সারসংক্ষেপে হয়তো নেই, কিন্তু আলোচনার প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। আমরা এতগুলো পাওয়ারফুল নীতির কথা জানলাম,
সিদ্ধান্ত, বিশ্বাস, অভ্যাস, লক্ষ্য জ্ঞানেই। কিন্তু নলেজকে অ্যাকশনে পরিণত করাই তো আসল চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, এই সব জানার পর নিজের ভেতরের শক্তিকে সত্যিই জাগিয়ে তোলার পথে প্রথম কোন একটা ছোট কিন্তু বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন একটা স্টেপ যা হয়তো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে শুরু করবে? চমৎকার একটা চিন্তার খোরাক। এই প্রশ্নটা নিয়েই না হয় শ্রোতারা কিছুক্ষণ ভাবুন। আজকের মতো আমাদের পর্যালোচনা এখানেই শেষ করছি।